আরজিকর কাণ্ডে নয়া মোড়, এবার সিবিআই স্ক্যানারে টিএমসিপি নেতা। স্বাস্থ্য ভবনে একের পর এক দুর্নীতি হয়েছে, হাতে নথি নিয়ে দাবি শুভেন্দুর। বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিল হাইকোর্ট, আদালতের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না। পূর্ণিমার ভরা কোটালে বিপত্তি কালীঘাটে, জল ঢুকল মুখ্যমন্ত্রীর বাড়িতে। আর ডাক্তার নন সন্দীপ ঘোষ, হারালেন প্রেসক্রিপশনও লেখার অধিকার। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, প্রার্থীদের জামিন নিয়ে ভয় পাচ্ছে সিবিআই। অশ্বিনের ১৭ রানে বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ঘুরে দাঁড়ালো ভারত। ঝেপে বৃষ্টি নাকি রোদ ঝলমলে আকাশ, পুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া, রইল বিরাট আপডেট। প্রতিদিন নিয়মিত খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে নয়া মোড়, এবার স্ক্যানারে টিএমসিপি নেতা। ইতিমধ্যেই তার বিষয়ে খোঁজ খবর শুরু করেছে সিবিআই। ৯ আগস্ট রাতে সল্টলেকের একটি গেস্ট হাউসে ছিলেন তিনি। ইতিমধ্যেই সেই হোটেল থেকে নথি চেয়েছিলেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সেই তথ্য জমা দিয়েছেন হোটেল কর্মী। জানা গিয়েছে, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন অর্থাৎ ৯ আগস্ট সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস পান্ডে নামে এক ব্যক্তি। তিনি আবার হাসপাতালের হাউস স্টাফ, হাসপাতালে টিএমসিপি ইউনিটের সভাপতিও বটে। সিবিআই সূত্রে খবর, আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে সিবিআই এর কাছে। সল্টলেকের হোটেল কর্তৃপক্ষকে আজ সমস্ত নথি দিয়ে ডেকে পাঠায় সিবিআই। হোটেলের এক কর্মচারী সিবিআই দপ্তরে এসে পৌঁছয়। সঙ্গে ছিল রেজিস্টার খাতা সহ বেশ কিছু নথি। সেই সমস্ত নথি জমা পড়ল সিবিআইয়ের দপ্তরে। ওই কর্মচারী জানিয়েছে, আশিস নামে ওই ব্যক্তি ৯ তারিখে গেস্ট হাউসে উঠেছিলেন, ১০ তারিখ আবার বেরিয়ে যান। স্বাভাবিকভাবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিয়োগ থেকে টেন্ডার, স্বাস্থ্যক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বেশ কয়েকটি নথি হাতে নিয়ে বসেন তিনি। পাশে ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিও। শুভেন্দু দাবি করেন, এমন কোনো জায়গা নেই যেখানে এই শাসক দলের নেতা মন্ত্রী দুর্নীতি করেননি। শুভেন্দু অধিকারী এদিন বলেন, আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর প্যান্ডোরার বক্স খুলে গিয়েছে। এদিন শুভেন্দু দাবি করেন, এসপি দাসের হাত সন্দীপ ঘোষের মাথায় ছিল, সেই কারণেই একসঙ্গে ৩টি চাকরি পেয়েছিলেন। বিরোধী দলনেতা জানান, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল আক্তার আলী দীর্ঘদিন এ নিয়ে লড়াই করেছেন। এবার তাঁরাও নথি তুলে ধরে সেদিকটি প্রচারের আলোয় আনবেন বলে জানান। শুভেন্দুর দাবি, স্বাস্থ্য ভবনে প্রহার প্রমাণ দুর্নীতি হয়েছে, তা নিয়ে 3টি এফআইআরও হয়েছে। ইডি যার তদন্ত শুরু করেছে। আক্তার আলীর পাশাপাশি কৌস্তব বাগচিও একটি অভিযোগ করেছেন বলে জানান তিনি। অন্যদিকে মেডিকেল কলেজে ভর্তি নিয়েও লেদার কমপ্লেক্স থানায় দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। কোভিড কালেও বিস্তর দুর্নীতি হয়েছে বলে দাবি শুভেন্দুর। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা নয়ছয়ের অভিযোগ তোলেন তিনি। এছাড়াও স্বাস্থ্য ভবনের নিয়োগও এনআরআই কোটায় চরম দুর্নীতি হয়েছে বলে দাবি তাঁর। শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর ছেলে ডাক্তারিতে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। যদিও এ নিয়ে শুভেন্দুকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, বাজার গরম করছেন কেন? তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিয়ে আসুন। তথ্যের সারবত্তা থাকলে তথ্য দিন, বাইরে বাজার গরম করে কি লাভ? এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। 500 টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া এই সংক্রান্ত মামলায় কলতানকে গ্রেপ্তার করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ। এই মামলায় 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে। পাল্টা 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবেন কলতানও। আগামী 18 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের একক বেঞ্চে কলতানের মামলার শুনানি ছিল। আদালতের পর্যবেক্ষণ, গ্রেপ্তারির পর কলতানের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত এই মামলায় আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করারও প্রয়োজনীয়তা নেই। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরও উৎসাহ পাই। পূর্ণিমায় ভরা কোটাল, উপচে পড়েছে আদি গঙ্গা, আর তার সংলগ্ন এলাকা হওয়ায়
কালীঘাটে ঢুকেছে সেই জল, এমনকি জলমগ্ন মুখ্যমন্ত্রীর বাড়িও। এমনই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার দুপুর নাগাদ। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির গেট থেকে সদর দরজা পর্যন্ত উঠোন বাগান জলে প্লাবিত। এদিন মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েছিলেন পাঁশকুড়া এবং উদয়নারায়ণপুরে। সেখানেই তিনি খবর পান বাড়িতে জল ঢুকেছে। সাবধান করে দেন বাড়ির সদস্যদের। কোটালের জল নামতে সময় লাগবে বলেও জানান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে মমতা যখন উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন, সেই সময় তার কাছে খবর আসে যে তার নিজের বাড়িও জলমগ্ন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভরা কোটালের জল ঢুকেছে আমার বাড়িতেও। আমি খবর পেয়ে অভিষেকের মা লতাকে বললাম সবাইকে সাবধানে সরিয়ে নিয়ে যেতে। ও সেই সময় আমার সঙ্গে থাকে। এই জল নামতে 3-4 ঘন্টা সময় লাগবে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং তাতে ডিভিসির তরফে জল ছাড়া জোড়া ফলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। দুদিন ধরে সেই সব এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী। ডিভিসিকেই বারবার দুষছেন তিনি, এমনকি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছেন। রাজ্যবাসীর জল যন্ত্রণার পাশাপাশি নিজের বাড়ির সমস্যার কথাও বলেছেন সাংবাদিকদের, যদিও দুই পরিস্থিতি সম্পূর্ণ পৃথক। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দি সন্দীপ ঘোষ, প্রেসক্রিপশনও লিখতে পারবেন না। আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। আরজিকর হাসপাতালে দুর্নীতি এবং খুন ও ধর্ষণের ঘটনার প্রমাণ লোপাটের অভিযোগে এখন আপাতত সিবিআই হেফাজতে রয়েছে সন্দীপ। বিজ্ঞপ্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিল জানিয়েছে, গত 6 সেপ্টেম্বর সন্দীপকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের উপযুক্ত জবাব দেননি সন্দীপ। সেই কারণেই নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তাঁর নাম অপসারণ করা হলো। চিকিৎসক সংগঠন IM এর রাজ্য শাখার তরফে মঙ্গলবারই মেডিকেল কাউন্সিলের সভাপতিকে চিঠি পাঠানো হয়েছিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি পদে বর্তমানে রয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। চিঠিতে সুদীপ্তকে অনুরোধ করা হয়েছিল যাতে ব্যক্তিগত সম্পর্ক না দেখে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। তাৎপর্যপূর্ণভাবে ওই চিঠিতে সই ছিল তৃণমূলের অন্য এক চিকিৎসক নেতা শান্তনু সেনেরও। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর শান্তনু প্রতিবাদে সরব হয়েছেন। এমনকি শান্তনুর স্ত্রী কন্যাকেও আরজিকরের আন্দোলনকারীদের সমর্থনে নামতে দেখা গিয়েছিল। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহারা বারবার জামিনের আবেদন জানাচ্ছে। বৃহস্পতিবার ফের ছিল তাদের জামিন মামলার শুনানি। অভিযুক্তরা যাতে জামিন না পান তার জন্য এদিন একাধিক যুক্তি দেয় সিবিআই। তাদের বক্তব্য, এই অভিযুক্তরা প্রভাবশালী, ছাড়া পেলে তদন্ত প্রভাবিত হতে পারে। এদিন সিবিআই বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। এই শব্দবন্ধ মাথায় রেখেই দিনের পর দিন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা দুর্নীতি চালিয়ে গিয়েছেন। নিয়োগ দুর্নীতির জামিন মামলায় এমনই সওয়াল করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, যারা চেয়ারে ছিল না তারাই এই নিয়োগ দুর্নীতিতে আসল ম্যাজিক করেছে। অভিযুক্তদের সাংবিধানিক অধিকারের কথা বারবার বলেছেন তাদের আইনজীবীরা। এ প্রসঙ্গে সিবিআইয়ের বক্তব্য, যারা বঞ্চিত হয়েছেন তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার কি হবে। অভিযোগ, 20 থেকে 25 জন এমন সাক্ষী আছেন যাদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। সিবিআইয়ের সওয়াল, অভিযুক্তরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে। অভিযুক্তদের রাজনৈতিক ক্ষমতাও ছিল, তাই তাদের জামিন দিলে তদন্তে তার প্রভাব পড়বে। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ইংরেজিতে একটা কথা আছে, যার বাংলা অনুবাদ হতে পারে, সকাল দেখেই নাকি দিনটা কেমন যাবে বোঝা যায়। সত্যিই কি তাই? বাংলাদেশের ক্রিকেটার এবং ভক্তরা নিশ্চয়ই চেন্নাই টেস্টের প্রথম দিনের পর এই প্রবাদটা মানতে চাইবেন না। সকালে রোহিত বিরাটদের ফেরানোর পর ফ্রন্ট ফুটে ছিলেন শান্তরা, কিন্তু দিনের শেষটা হলো রবিচন্দ্রন আশ্বিনের সেঞ্চুরি দিয়ে। 100 রানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন রবীন্দ্র জাদেজাও। দিনের শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের তরুণ বোলার হাসান মাহমুদ। রোহিত বিরাটের পাশাপাশি ফিরিয়ে দিয়েছিলেন শুভমান এবং ঋষভ পন্থকেও। KL রাহুলও দ্রুত আউট হয়ে যান। ভারতের রান তখন 6 উইকেটে 144। আদৌ 200 রানের গন্ডি টপকাতে পারবে কিনা সেই প্রশ্ন উঠে গিয়েছিল এক সময়। সেখান থেকে যে 339 রান হয়ে গেল, তার নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটি। শুরু হলো উল্টো মার। বিশেষ করে অশ্বিনের ব্যাটিং যেন T20 ক্রিকেটের মতো। জাদেজা যখন ধীরে সুস্থে উইকেট বাঁচাচ্ছিলেন, তখন বিধ্বংসী ব্যাটিং শুরু করেন অশ্বিন।
পুজোর কয়েকটা দিন প্রাণ খুলে আনন্দ করে বাঙালি। সব চিন্তা ভুলে উৎসবের মেজাজে মেতে ওঠেন প্রত্যেকেই। বর্তমানে চলতি বছরের পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তার আগেই চলে এলো আবহাওয়ার বড় সড় আপডেট। এবার পুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? বৃষ্টির তাণ্ডব নাকি রোদ ঝলমলে আকাশ? পূর্বাভাস কি বলছে আসুন দেখে নিই। সম্প্রতি বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার তরফ থেকে দুর্গাপুজোর সময়কার আবহাওয়ার আপডেট জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানাচ্ছেন, দুর্গাপুজোর মুখে বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই সময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে, যার জেরে রাজ্যে বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন তারা। পূর্বাভাস বলছে, ওই ঘূর্ণাবর্তের জেরে মহালয়ার দিন তথা 2রা অক্টোবর থেকে রাজ্যের কয়েকটি জায়গায় অল্প সময়ের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চতুর্থী অর্থাৎ 6ই সেপ্টেম্বর অবধি এমন আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। এরপর অবশ্য আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে বিক্ষিপ্তভাবে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বেসরকারি ওই সংস্থার পূর্বাভাস অনুযায়ী 13ই অক্টোবর একাদশী অবধি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খবর এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।